এবার বিজ্ঞানী হুক এই যে স্থিতিস্থাপকতা নিয়ে কাজ করেছিলেন, বিজ্ঞানী হুক স্থিতিস্থাপকতা নিয়ে কাজ করেছিলেন এবং এটার পরে এটা নিয়ে পরবর্তীতে কাজগুলো আগিয়ে নিয়েছিলেন বিজ্ঞানী ইয়াং। বুঝছো, দুইজন বিজ্ঞানী আছে এখানে, ব্যাপার স্যাপার আছে। একজন কাজ শুরু করছিল কিন্তু কাজটা সমাপ্ত করে নাই, মানে সে বলছিল আর কি যে হ্যাঁ পদার্থগুলো এমনি বিহেভ করে, কিন্তু সেটার ম্যাথমেটিক্যাল প্রকাশ সে করতে পারে নাই, বা হয়তো পারে নাই আর কি, করে নাই আর কি। বিজ্ঞানী টমাস ইয়াং এইটা পুরোপুরি প্রকাশ করেছিলেন। সো বিজ্ঞানী হুক একটা কথা বলেছিলেন এবং বিজ্ঞানী ইয়াং সেটাকে কি করেছিলেন, পরিপূর্ণতা দান করেছিলেন। সো বিজ্ঞানী হুকের সূত্র নামে পরিচিত, এই জন্য যেহেতু প্রথমে উনি বলেছিলেন। জিনিসটা হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তবে এখানে ব্যাপার আছে, এখানে একটা কথা লেখা আছে বা লিখতে হবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা বস্তুতে অর্পিত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক, তবে কতটুকুর মধ্যে, বা তোমার হচ্ছে আইডিয়াটা কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে। এবার আসেও স্থিতিস্থাপক সীমা কি, খায় নাকি মাথায় দেয়? ওই যে একটা কথা বলছিলাম না, যে অনেক সময় যেটা হবে, রাবারকে টানতে টানতে তুমি তার মধ্যে মানে এমন অবস্থা করে দিচ্ছ যে ওটার আগের অবস্থায় ফেরত যায় না। সো একটা বস্তুর সর্বোচ্চ পীড়ন সহ্য ক্ষমতা আছে, ঠিক আছে, সর্বোচ্চ পীড়ন সহ্য ক্ষমতা আছে। তার উপরে গেলে কি হয় জানো, তার উপরে গেলে বস্তুটা ওই তোমার হচ্ছে আগের অবস্থায় ফেরে না। এবার আসে একটা করি, গ্রাফ আঁকাই। একটা গ্রাফ আঁকাই। গ্রাফটা তোমার হচ্ছে এখানে লেখার জায়গা রাখো কিছুটা, এখানে কিছুটা লেখার জায়গা রাখো, লাইক তোমার হচ্ছে অর্ধেক পেজ রাখো, পরবর্তী পেজে তার নিচে হচ্ছে এরকম ভাবে একটা গ্রাফ আঁকাই। আসো, গ্রাফটা এখন আঁকাইতে হবে। সো গ্রাফটা হচ্ছে এরকম, তুমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলা এবং এদিকে দেখতেছো কিরকম বিকৃতি হচ্ছে, ঠিক আছে, এদিকে দেখতেছো কিরকম বিকৃতি হচ্ছে, ঠিক আছে। একটু উল্টা করো, এটা করো না, এটার হচ্ছে ঢাল আরেকটা আসবে, এটা পরে দেখাবো, এটা উল্টা আঁকাইছে। আচ্ছা, তুমি এক কাজ করো, ফোর্স না দিয়ে উপরে বিকৃতি বলছিলাম, তাই না, বিকৃতি বা দৈর্ঘ্য প্রসারণ বলছিলাম। তো এখানে এক কাজ করো, সেটা হচ্ছে এখানেই পীড়ন দাও আর এখানে দাও বিকৃতি। সো পীড়ন বেসিক্যালি কি জিনিস, পীড়ন হচ্ছে F/A, রাইট? কতটুকু ফোর্স আমি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে অ্যাপ্লাই করেছি, এবং এদিকে কি, এদিকে হচ্ছে বিকৃতি, মানে কতটুকু দৈর্ঘ্য, মানে আদি দৈর্ঘ্যের সাপেক্ষে কতটুকু প্রসারণ হয়েছে সেটা। এবার এক খেয়াল করো, এবার মনে করো তুমি হচ্ছে এখানে ওই বস্তুটা আঁকায় ফেলো যার উপর তুমি কাজ করছো অ্যাকচুয়ালি। সো বস্তুটাকে স্ট্রেইট আঁকাই, ঠিক আছে, জাস্ট স্ট্রেইট দেখতে এমন, কারণ সাইড থেকে দেখলে বস্তুটা কিন্তু স্ট্রেইট। একটা বস্তু, একটা সিলিন্ডার তুমি যখন দেখবা সাইড থেকে দেখলে স্ট্রেইটই মনে হবে। আচ্ছা, সো এটা নর্মালি ছিল, ঠিক আছে, নর্মাল অবস্থায় ছিল। এরপরে তুমি যে কাজটা করেছো সেটা হচ্ছে তুমি এখানে ফোর্স দেওয়া শুরু করেছো। তাহলে এখানে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এবং এটাতে কি হবে, এটাতে তোমার পীড়ন পাবে, কারণ উপর দিক বরাবর প্রত্যয়নী বলটা পাবে। সো প্রত্যয়নী বলটা আমরা আঁকাবো না, আমরা দেখবো এই ফোর্সটা, ঠিক আছে। খেয়াল করবা, একটা জিনিস খেয়াল করো, প্রত্যয়নী বলটা কোন দিকে হবে, প্রত্যয়নী বলটা হবে উপরের দিকে, কিন্তু আমরা এইটা কিন্তু মেইনলি বেশিরভাগ সময় আঁকাই না, কারণ আমরা জানি এটা এবং এটা পরস্পর সমান এবং বিপরীতমুখী। সো এইটা মেইনলি পরীক্ষার খাতা আঁকানো থাকবে, এইটা আঁকানো থাকে, এইটা আঁকানো থাকে না, খেয়াল করবা, এইটা আঁকানো থাকে, এটা আঁকানো থাকবে কিন্তু না, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এটাই কিন্তু কাজ করবে বিকৃতির মধ্যে, সরি পীড়নের মধ্যে, F/A আকারে। সো কি হচ্ছে খেয়াল করো, তুমি বিকৃতি এক্সপেক্ট করবা কখন, যখন পীড়ন থাকবে, পীড়ন বিকৃতির সমানুপাতিক।
তাহলে হুকের সূত্র অনুসারে যেটা হবে সেটা হচ্ছে পীড়ন দিবা বিকৃতিও বাড়বে, পীড়ন দিবা বিকৃতিও বাড়বে। বুঝো কিন্তু গ্রাফটা এরকম হবে, বিকৃতি মানে হওয়ার জন্য কি করতে হবে, পীড়ন অ্যাপ্লাই করতে হচ্ছে, পীড়ন অ্যাপ্লাই করছো বিকৃতিও বাড়ছে 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 বাড়ছে। এখন খেয়াল করো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, ঠিক আছে? একটা রেঞ্জ বলতে একটা মান আছে, ধরো যে এই মানটা, এই মানটা পীড়নের এই মান পর্যন্ত তোমায় যদি পীড়ন অ্যাপ্লাই করো তাহলে কি হবে, তাহলে যদি ও বিন্দু থেকে শুরু করা হয়, জিরো বিন্দু থেকে বা ও বিন্দু থেকে, তাহলে দেখো যদি সে এই বিন্দুতে থাকে, বি বিন্দুতে থাকে, এই বিন্দুগুলাতে খেয়াল করো সে বি বিন্দুতে আছে, তুমি যদি তাকে ছেড়ে দাও, কথা বুঝো এবার, বি বিন্দুতে আছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, ছেড়ে দেওয়া মানে কি, তুমি তার উপর থেকে ফোর্সটা সরাই নিয়েছো, সরাই নিলে যেটা হবে সে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে, এখানে ফেরত আসবে। তুমি তাকে বিকৃতিটা সরায় নাও, মানে পীড়নটা সরায় নাও, সে আগের অবস্থায় ফেরত আসবে। মানে কি, তুমি তাকে নিচের দিকে টানতেছো, সো টানার ফলে কি হবে, টানার ফলে কি হবে, ফলে বস্তুটা একটু বড় হবে, ই দেই আর কি, ব্ল্যাক দেই, বস্তুটা একটু বড় হলো, একটু দৈর্ঘ্য বাড়লো, কিন্তু তুমি তাকে এইটুকুর মধ্যেই রাখছো, এই সরলরেখার মধ্যে রাখছো। এতটুকু সরলরেখার মধ্যে যদি সে থাকে তাহলে কি হবে, তাহলে তোমার যেটা হবে সে আগের অবস্থায়, সে আগের অবস্থা বলতে কোন অবস্থা, এই অবস্থায় সে ফেরত চলে আসবে, ফেরত চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে এই পর্যন্ত এই রেখার উপর যে কোনো বিন্দুতে সে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু সেই বস্তু যেটাতে কি হয়, সে আগের অবস্থায় ব্যাক করে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোন বস্তু, যেটাতে সে আগের অবস্থায় ব্যাক করে, রাইট? আগের অবস্থায় ব্যাক করে, সো আগের অবস্থায় সে ব্যাক করে ফেলবে, সো সে কি করবে, আগের অবস্থায় ব্যাক করবে। কিন্তু এই পীড়নের চেয়ে বেশি যদি তুমি তো অ্যাপ্লাই করো, পীড়ন মানে কি, ফোর্স দিচ্ছ তো এফ বাই এ, তাই না? এ তো ফিক্সড, এফ বাই এ দিচ্ছ, পীড়ন মানে কি এফ বাই এ, সো তোমার এ তো ফিক্সড, এফ দিচ্ছ তুমি, ঠিক আছে? যদি একটু পরে দেখবো এ ফিক্সড না নেক্সট ক্লাসগুলোতে, মানে আপাতত ধরে নাও আর কি এ ফিক্সড, হ্যাঁ এ ফিক্স ধরে নাও, এফ নিয়ে কাজ করছি আমরা এখন। সো এফ দিচ্ছ, এমন পরিমাণে ফোর্স দিয়ে দিছো যে বস্তুটা তোমার হচ্ছে কি শুরু করেছে জানো, বস্তুটা ছেঁড়া শুরু করেছে, বস্তুটা এই ফোর্স সহ্য করতে পারছে না। সো যেটা করবে, বস্তুটা এমন একটা জায়গায় ছেঁড়ার আগে, ঠিক ছেঁড়ার আগ মুহূর্তে, ঠিক ছেঁড়ার আগ মুহূর্তে একটা জায়গায় একদম ব্রেক, মানে যে জায়গায় ছিঁড়বে ওই জায়গায় না, যে এমনে চুপসে যায়, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা সে চুপসে যাবে এবং এখান থেকে এসে ছিঁড়ে যাবে। একটা বস্তু যখন ছিঁড়ে যায় তখন যে কোনো একটা জায়গায় ব্রেক করে এবং ব্রেক করার জায়গাটায় ছিঁড়ে যায় একদম মোমেন্টারিলি, ওই মিলি সেকেন্ডের মধ্যে এমন অবস্থা হবে। দ্যাটস ওয়াই এই গ্রাফটা কি করবে জানো, এই গ্রাফটা একটু এমনে বিহেভ করবে, এমনি বিহেভ করলো আর কি, এই গ্রাফটা একটু এমনি বিহেভ করে আর কি, মানে কোনো একটা বক্ররেখার মতো আলাদা একটা, দেখো এটা একটা সরল রেখা ছিল, কত সুন্দর, এতটুকুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এর বেশি, এরপরে তুমি কি করছো, তুমি আরো পীড়ন অ্যাপ্লাই করেছো, আরো পীড়ন অ্যাপ্লাই করেছো, এখানে আরেকটু বড় করে দেয়, হ্যাঁ আরো পীড়ন অ্যাপ্লাই করে, এর ফলে সে এরকম একটা বিহেভিয়ার দিবে। তারপরে কি হবে, তারপরে এতটুকু অংশ ছিঁড়ে চলে যাবে, বাদ বাকি অংশটা উপর তুমি যদি পীড়ন অ্যাপ্লাই করতে থাকো তাহলে সে যে এমনি বিহেভ দিবে আর কি, সে কিন্তু এরকম সুন্দর বিহেভ দিচ্ছে না, এরকম বিহেভিয়ার দিচ্ছে না। এখন খেয়াল করো, ধরো যে তুমি তাকে এই অবস্থানে নিয়ে বা এই অবস্থানে নিয়ে ছেড়ে দিছো, যে ঠিক আছে ভাই তুমি আগের অবস্থায় ফিরে আসো, সে আগের অবস্থায় ফিরে আসবে না, এই পজিশনগুলো থেকে সে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে না। কোন পজিশনগুলো পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসবে, ধরো যে এই সি পজিশন পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসবে, কারণ এই যে এতটুকু হচ্ছে লিমিট, ঠিক আছে? তো এই যে লিমিট, এটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কি, সেই মানে স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই ফোর্স যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে, সর্বোচ্চ সেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে, সর্বোচ্চ। ধরো আমি একটা কথা বলি যে একটা বস্তুর স্থিতিস্থাপক সীমা হচ্ছে 1000 নিউটন, তার মানে ওই বস্তুর উপরে সর্বোচ্চ 1000 নিউটন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, এবং 1000 নিউটন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বলতে 1000 নিউটন পর্যন্ত অ্যাপ্লাই করলে
ছেড়ে দিলে আগের অবস্থায় ফেরত আসবে। 500 নিউটন অ্যাপ্লাই করলো, ছেড়ে দাও, সমস্যা নেই, আগের অবস্থায় ফিরে আসবে। 0 নিউটন অ্যাপ্লাই করো, কিছুই হবে না। 1 নিউটন অ্যাপ্লাই করো, কিছু একটা হবে, আবার ফেরত আসবে। 2 নিউটন করো, কিছু একটা হবে, আবার ফেরত আসবে। 999 নিউটন করো, কিছু একটা হবে, প্রসারিত হবে, আবার ফেরত আসবে। 1000 নিউটন করো, প্রসারিত হবে, আবার ফিরে আসবে। 1001 নিউটন করো, অ্যাপ্লাই করো, ছিঁড়ে যাওয়া শুরু করবে। ঠিক আছে, ছিঁড়ে যাওয়া শুরু করবে। সো খেয়াল করবা, যে পর্যন্ত যে পীড়ন সে সহ্য করতে পারে সেই পীড়ন পর্যন্ত বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। এর পরবর্তী পীড়নকে বলা হবে হচ্ছে অসহপীড়ন। ঠিক আছে, অসহপীড়ন। তাহলে খেয়াল করো, এখানে যদি আমি জাস্ট একটু এই গ্রাফটাকে সুন্দর মতো জাস্ট প্রসারিত করে দিই, তাহলে তোমার এই যে এর পরের এরিয়াটা হচ্ছে অসহপীড়ন। এই পীড়নের উপরে অসহপীড়ন, আর অসহপীড়ন ইকুয়ালটা হবে হচ্ছে অসহবল বাই ক্ষেত্রফল। সো অসহবল কোন জিনিস? যে 1000 নিউটনের উপরে বলগুলো হচ্ছে অসহবল, কানেক্টেড, কিন্তু পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল হচ্ছিল। সো অসহবল কোন জিনিস? যেটা অ্যাপ্লাই করলে বস্তু আগের অবস্থায় ফিরে আসে না। অসহবল কোন জিনিস? যেটা অ্যাপ্লাই করলে বস্তু আগের অবস্থায় ফেরত আসে কি আসে না? আসে না। যেরকম এখানে উদাহরণ দিলাম 1000 নিউটন। 1000 নিউটন সর্বোচ্চ, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার জন্য প্রয়োজনীয় বল। এরপরে 1001 বা 1000.0001 যদি দাও, ওইটাও হবে অসহবল। এবং অসহবলের কারণে যে পীড়নটা পাবে সেটা হচ্ছে, যে স্ট্রেসটা পাবে সেটাকে বলা হচ্ছে অসহ কি পীড়ন। ঠিক আছে, এখন তুমি অসহপীড়নে নিয়ে গেলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে বস্তু আগের অবস্থায় ফেরত আসবে। সো ব্যাক টু বিজনেস। স্থিতিস্থাপক সীমার মধ্যেই পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক। দ্যাটস হোয়াই আমরা এখানে খেয়াল করো, এ পাশে পীড়ন রেখে এবং এ পাশে বিকৃতি রেখে আমরা কি রকম রেখা পেয়েছিলাম বলো? দেখো, পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে পীড়ন ইকুয়াল টু হচ্ছে একটা ধ্রুবক ইনটু বিকৃতি। তাই না? তাহলে খেয়াল করো, পীড়নটাকে যদি আমরা ওয়াই অক্ষের উপরে রাখি, বিকৃতিটাকে যদি এক্স অক্ষে রাখি, তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স রেখা পাওয়া যাচ্ছিল না? এই জন্যই এতটুকু হচ্ছিল একটা সরল রেখা, এতটুকু হচ্ছিল একটা সরল রেখা, সুন্দর একটা সরল রেখা পাওয়া যাচ্ছে। সো আমরা একটা সরল রেখা পাবো, পীড়ন বাই বিকৃতি একটা সরল রেখা পাওয়া যায়। ঠিক আছে, পীড়ন বাই বিকৃতির মধ্যে একটা সরল রেখা পাওয়া যায়। সো খেয়াল করো, আমরা দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করেছি এ পর্যন্ত। ঠিক আছে, আমরা কিন্তু অন্য কোনো বিকৃতি দেখিনি। বিকৃতি 3 প্রকারের হয়, বিকৃতি 3 প্রকারের হয়, আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত আমরা দৈর্ঘ্য বিকৃতি নিয়ে দেখছি, যে একটা বস্তুর দৈর্ঘ্যের আমরা চেঞ্জ করছি। সো আমরা লিখতে পারি দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু ধ্রুবক ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পীড়ন বাই দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কি? একটা ধ্রুবক। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে একটা ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। আমি কি বললাম একটু আগে? হ্যাঁ, বিজ্ঞানী হুকের সূত্র এটা, উনি এই কথা বলেছিলেন, কিন্তু এই কথাটাকে সুন্দর মতো গাণিতিক রূপে প্রকাশ করে তারপর গ্রাফগুলো আঁকিয়েছিলেন কে? বিজ্ঞানী ইয়াং। তাই তার নামে এটা নামকরণ হয়েছে ইয়াং এর গুণাঙ্ক। এবং উনি বলল যে আমারে এখন থেকে স্যার ডাকবা, মানে ইয়াং এর গুণাঙ্কটাকে ওয়াই দ্বারা প্রকাশ করবা, ওয়াই ফর ইয়াং। ইয়াং এর গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস। সো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি এটা একটা ধ্রুবক, এবং সেটা হচ্ছে কি? ওয়াই, ইয়াংস মডুলাস। সো আসো আমাদের এখন, আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের 80% ম্যাথ এটা নিয়ে, 80% ম্যাথ হচ্ছে এটা নিয়ে, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। 80% ম্যাথ হচ্ছে কি নিয়ে? এইটা নিয়ে।
বুঝছো, জিনিসটা এতটাই পাওয়ারফুল জিনিস, এই চ্যাপ্টারের এতটাই পাওয়ারফুল জিনিস, সোজা জিনিস কিন্তু। পীড়ন বাই বিকৃতির ধ্রুবক সেটা হচ্ছে ইয়াং গুণাঙ্ক, দৈর্ঘ্য পীড়ন, দ্যাট ইজ, হ্যাঁ, দৈর্ঘ্য পীড়ন। আচ্ছা, সো এবার আসো, সো আমরা যেটা লিখলাম y ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। খুব ছোট্ট করে যদি তুমি চিত্রটা একটু জাস্ট আরেকবার রিভিশন দাও আর কি। সো তুমি কি করেছো, সে এই অবস্থায় ছিল, তুমি তাকে ফোর্স অ্যাপ্লাই করেছো ডান দিক বরাবর, এবং এর ফলে কি হচ্ছে, একটা প্রত্যয়নী বল পাওয়া যাচ্ছিল একক ক্ষেত্রফলে, রাইট? এটা এত তোলা লাগবে না, তোমরা হচ্ছে এটা তোলা লাগবে না, তোমরা এটাই তোলো, ঠিক আছে? এটা তোলো, এটা আমি জাস্ট রিভিশন দেওয়াচ্ছি আর কি, এখনই রিভিশন দেওয়াচ্ছি। সো পীড়ন পাচ্ছিলাম কি, পীড়ন পাচ্ছিলাম এফ বাই এ, এটা পাচ্ছিলাম পীড়ন। আর দৈর্ঘ্য বিকৃতি কি পাচ্ছিলাম, দৈর্ঘ্য বিকৃতি পাচ্ছিলাম হচ্ছে, এটা যদি হয় বড় হাতের এল, তাহলে এখানে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে ছোট হাতের এল বা দৈর্ঘ্যের পরিবর্তন। সো এখানে দৈর্ঘ্য বিকৃতি পাচ্ছিলাম হচ্ছে পরিবর্তন বাই আদি, পরিবর্তন বাই অ্যাকচুয়াল দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু এফ বাই এ ইকুয়াল টু এল বাই এল। সো এটাকে তুমি যদি একটু আরেকটু সাইজ করো, একটু সুন্দর করে লেখো, তাহলে y ইকুয়াল টু পাবা হচ্ছে এফ এল বাই এ এল, y ইকুয়াল টু পাবা হচ্ছে এফ এল বাই এ এল, y ইকুয়াল টু পাবা কি এফ এল বাই এ এল, বুঝো কিন্তু? তাহলে কই থেকে আসে, এখান থেকে আসে। আমি বললাম না 80% ম্যাথ হচ্ছে এইটার সূত্রের উপরে, সো তোমাকে কিছু করার নাই, এটা মনে রাখা লাগবে। এফ এর সাথে থাকবে বড় হাতের এল, আর এ এর সাথে থাকবে ছোট হাতের এল। এফ এর সাথে থাকবে কে, বড় হাতের এল, আর এ এর সাথে থাকবে ছোট হাতের এল। আচ্ছা, তাহলে ওয়াই এর এককটা কি হবে, ওয়াই এর এককটা কি হবে, ইয়াং এর গুণাঙ্কের এককটা কি হবে একটু দেখো। পীড়ন বাই বিকৃতির একক, বিকৃতির একক কত ছিল, কোনো একক ছিল না, বিকৃতি মনে আছে, কোনো একক ছিল না, কারণ বিকৃতি মানে কি, দুইটা দৈর্ঘ্যেরই অনুপাত, মিটার বাই মিটার হয়ে যাচ্ছিল। সো পীড়নের যে একক মিটার, নিউটন পার মিটার স্কয়ার, সেটাই হবে কি ইয়াং এর মডুলাসের একক। তুমি দেখো এখান থেকেও চেক করতে পারো, এটাও মিটার, এটাও মিটার, এটা নিউটন আর এটা হচ্ছে মিটার স্কয়ার। সো এককটা হচ্ছে এসআই, একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার এসআই। আর তোমার তুমি যদি এতে যাও সিজিএস এ যাও, তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, যেখানে 1 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার মানে হচ্ছে 10⁻⁻1 নিউটন পার মিটার স্কয়ার। সো এটা আমরা দেখেছি অলরেডি। সো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ ইয়াং এর মডুলাস। আচ্ছা, ইয়াং এর মডুলাস কি জিনিস, খায় নাকি মাথায় যায়, কি জিনিস আসলে? পীড়ন বাই বিকৃতির অনুপাত। এখন কথা হচ্ছে এইটা কি সবার জন্য সেম? তোমার ইয়াং এর গুণাঙ্ক, তোমার বডির ইয়াং এর গুণাঙ্ক, এই পেনের ইয়াং এর গুণাঙ্ক, তারপর হচ্ছে একটা লোহা বা ইস্পাতের দণ্ডের ইয়াং এর গুণাঙ্ক, রাবারের ইয়াং এর গুণাঙ্ক কি সেম? অ্যান্সার ইজ নো। ইয়াং এর গুণাঙ্ক এক এক পদার্থের জন্য এক এক রকম। পদার্থ বলতে উপাদান, ইয়াং এর গুণাঙ্ক উপাদানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? রাবারের একরকম ইয়াং এর গুণাঙ্ক, ইস্পাতের একরকম ইয়াং এর গুণাঙ্ক, পানি তো পানির ইয়াং এর গুণাঙ্ক থাকবে না, কারণ হচ্ছে পানি হচ্ছে তরল পদার্থ, তাই না? কঠিন পদার্থ, আমরা সব কঠিন পদার্থ নিয়ে কাজ করছি। সো কঠিন পদার্থ, কঠিন যে কোনো পদার্থের ইয়াং এর গুণাঙ্ক এক এক রকম। সো খেয়াল করো, আমাদের স্টিলের ইয়াং এর গুণাঙ্কটা বা ইস্পাত, হ্যাঁ, এটা একটু মনে রাখা লাগবে, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল যাই বলো। এইটা কেন মনে রাখাচ্ছি, কারণ হচ্ছে এইটা দিয়ে এত ম্যাথ হবে তুমি বিশ্বাসও করতে পারবে না, এটা দিয়ে এত ম্যাথ হবে তুমি বিশ্বাসও করতে পারবে না। এবং দ্যাটস ওয়াই অনেক সময় প্রশ্নকর্তারা মনে করেন যে এটা হচ্ছে তোমার বাপ দাদার সম্পত্তি, যে এটা নাথ বলে দিলেও হবে, এটা তোমার মনের মানে তোমার ব্রেনের বাপ দাদার সম্পত্তি আর কি, ঠিক আছে? টিচাররা অনেক সময় মনে করে আর কি, দ্যাটস ওয়াই তারা বলে না। ইস্পাত বা স্টিলের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11। এটা দেওয়া থাকে অনেক সময়, দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করব, মনে রাখবো আর কি। এটা একটু মনে রাখো আর কি, 2 × 10⁻11 কার ইয়াং এর গুণাঙ্ক, ইস্পাতের বা স্টিলের, ঠিক আছে? এটা একটু মনে রাখো, তাহলে হবে। আচ্ছা, সো ইয়াং এর গুণাঙ্ক স্টিলের একরকম হবে, গোল্ডের একরকম হবে, মানে আমি লিখি আর কি, ইয়াং গুণাঙ্ক নট ইয়াং গোল্ড, হ্যাঁ, তারপর নট ইয়াং এর কি বলবো, বিভিন্ন পদার্থ আর কি, হ্যাঁ, বিভিন্ন ম্যাটেরিয়ালস, মানে ইয়াং এর গুণাঙ্ক ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন রকম, ঠিক আছে?